গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর আজ হলো বাড়ি চলে যাওয়ার দিন। তো একদম স্নান করে রেডি হয়ে এই যে যেটা পরে এসেছিলাম সেটা পরেই যাচ্ছি। ড্রেস পরে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম, ভিডিও শুরু করছি গুড মর্নিং বলে। ভিডিও আর শেষ করার কথা মনে থাকছে না, জানো তো। যাই হোক, ও তো গতকালকে রাত্রেবেলা এসেই সমস্ত কিছু গুছিয়ে গেছি। এই যে ব্যাগ ট্যাগ গুছানো, যেগুলো কিনা ডেলি ইউজ করতে হয় সেইগুলো বাদ দিয়ে বাদবাকি সব প্যাকিং করা হয়ে গিয়েছিল গতকালকে রাত্রেবেলা। আর হচ্ছে এখন হচ্ছে কটা বাজে তোমাদের বলি, 8:30 এখনো বাজে না। আর আমাদের সব কিছু সেই কখন থেকে বলছে যাও স্নান করো, যাও স্নান করো। তো স্নান টান করে নিলাম, বাড়িতে গিয়ে আর শুধুমাত্র একটুখানি ফ্রেশ হয়ে নেবো, তাহলেই হলো। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 5টা 5:30 তো বাজবে, ঠিক আছে। এখান থেকে হাবড়া 10টা 4-এ ট্রেন, 10টায় ট্রেন, সরি ট্রেন না বাস, 10টায় বাস। হাবড়া পৌঁছতে পৌঁছতে ওই 6 ঘন্টা ধরে নাও, স্টপেজ দিতে দিতে যায় তো। আসার সময় 6 ঘন্টাই লেগেছে সরকারি বাসে, খোলা বাস মানে জানলা খোলা। তো এখনও যাওয়ার সময়ও আশা করি ওই 6 ঘন্টাই লাগবে, বেশিও লাগতে পারে, কারণ দিনের বেলা তো জামটা বেশি থাকবে। আর আসার সময় ভোরবেলা এসেছিলাম, জামটা কম ছিল, বেশি ছাড়া কম লাগবে না। তো যাই হোক, যাই লাগবে, বাড়ি তো যাওয়া লাগবেই। হালকা করে একটুখানি কাজল পরে নিয়েছি আর ওই নিউড শেডের লিপস্টিক। আমারে তোমরা লাল লিপস্টিক, ডিপ কালার লিপস্টিক পরতে দেবা না বাবা। একটু ডিপ কালার লিপস্টিক বলে এই তুমি লাইট কালার শেড পরো, লাইট কালার। আমার একটু ডিপ পরতে ইচ্ছা করে না বুঝি। তো যাই হোক, এখন আমি এই কালারই পরি। রেড কালার বা ডিপ কালার পরতে গেলেই ভাবি কমেন্ট বক্সের কথা, এই কমেন্ট আসবে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে চেক আউট করবো, বেরিয়ে যাব। এখান থেকেই খাবো। সকালবেলা কি বুফে নেবা নাকি? আমি তো কালকে রাত্রে ভেবে রাখছি আজকে আর ওই পুরি সবজি খাবো না, খেলে বাটার টোস্ট। কি করবা? তো ওরও স্নান করা কমপ্লিট, চলো বেরিয়ে গিয়ে আবার আজকে এইবার খুব ভালো ঘুরলাম। এবার বাড়ি যাওয়ার শুধুমাত্র শেরুর জন্য একটুখানি মনটা কেমন করছে, নতুবা এইবার বেশ ভালোই ঘুরলাম। বাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এই তো আবার যাবো সন্ধ্যাবেলা ওল্ড দীঘা, আবার এই খাওয়া দাওয়া করবো, বসে থাকবো, সমুদ্রের ঢেউ দেখবো, এরকম মনে হচ্ছে। সন্ধেবেলার কথাই মনে হচ্ছে, দুপুরবেলা বেরোতে মন চাচ্ছে না, কারণ এত গরম বাবা, মারাত্মক গরম। যেমন রোদ, তবে হ্যাঁ বৃষ্টি বাসটা হলো না বলো। হ্যাঁ, ও চাচ্ছিল যাতে বৃষ্টি বাসটা না হয়, আর আমি চাচ্ছিলাম বৃষ্টি না হয় বাট মেঘলা ওয়েদার থাকে, কিন্তু ওই ওরটাই থাকলো। ঠিক আছে, চলো বেরিয়ে গিয়ে আবার আসছি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে বাটার টোস্ট, এই যে, আর এখানে হচ্ছে বয়েলড এগ, ছাড়িয়ে নিতে হবে খোসা। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। দেখো বন্ধুরা, আমরা এই যে বাস স্ট্যান্ডে চলে আসলাম। এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাবারে বাবা, এগুলো সব টিকিট কাউন্টার। আমাদের টিকিট তো কাটা কমপ্লিট, তাই আমাদের কোনো চিন্তা নেই। মনটা খারাপ লাগছে খুব, বাড়ি যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছে না। আরও 2 দিন থাকতে পারলে ভালো লাগবে। হ্যাঁ, আরও 2 দিন। আজকের দিনটা থেকে কালকের দিনটা যেতাম তাহলে ঠিক ছিল। ভালো লাগছে না। বলো, আজকের দিনটা থাকলে ভালো লাগতো না? আজকের দিনটা থেকে কালকে যেতাম তাহলে ঠিক ছিল। আজকে যেন বড্ড তাড়াতাড়ি হয়ে গেল বাবা, তড়িৎ গতিতে কাটলো দিন। আসলে এইবার এসে না ঘুমের প্রবলেম হয়েছে না কোনো কিছু। কোন জায়গাটায় জিজ্ঞাসা করো বাবা, মাথা ফাটা রোদ। তারা বাসে উঠে নিয়ে তোমাদের সাথে কথা বলছে।
দেখো বন্ধুরা, এই যে বাস চলে আসলো হাবড়া দীঘা। এটা এখন খালি হচ্ছে, খালি হলে পরে তারপরে তুমি বলবো। তো চলো যাই, উঠি। এখনো সব বেরোয় পারে নাই, বেরো। হ্যাঁ, সময় লাগে তো বেরোতে। এই যে দেখো বন্ধুরা, বাসে উঠে পড়লাম। এই পাশটা রোড, যতক্ষণ না পর্যন্ত বাসটা ছাড়ছে ওখানটায় গিয়ে বসতে পারছি না। দেখতে পাওনি, তুমি দেখতে পাওনি, ওই বাবা রে, তুমি দেখতে পাওনি বাবা, আবার শোনা আমার, তুমি দেখতে পাওনি? হ্যাঁ, তোমার দেখতে পাওনি? হ্যাঁ, ভালো করে শুকা নিতে। কোথায় কোথায় গেছিলাম, কোথায় কোথায় গেছিলাম, কোথায় গেছিলাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওলে বাবা রে, যাচ্ছি না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। তো বন্ধুরা, এই 5 মিনিট হলো বাড়ি আসলাম। বাবা আমারও যা, আমি এই বাসে টাসে উঠে খাটের মধ্যে বসে পড়লাম। যাই হোক, 6টা বাজতে 20 মিনিট বাকি, মানে 5টা 40 বাজে। আর এই বাড়িতে আসলাম। এর মাঝে আর কোনো রকম কোনো ক্যামেরা ট্যামেরা অন করিনি, কারণ এত বীভৎস গরম ছিল সে ধারণার বাইরে। এই এখন আমি ড্রেস চেঞ্জ করব, হাত পা ধুয়ে নিয়েছি, এখন ড্রেস চেঞ্জ করব, গাটা একটুখানি ধোবো, যতটুকু ধুলে পরে অসুবিধা হবে না। শুটকি মাছের গন্ধ শোকে। তারপরে আগে শেরু বাবাকে খাওয়াবো, তারপরে আমি ভাত আর ডাল বসাবো। আমি সারাদিনে কিচ্ছু খাইনি। সকালবেলায় যে দেখেছো ব্রেড টোস্ট আর ডিম, ওই খাওয়া। আমি আর সারা রাস্তায় কিছু খাইনি। আমাকে নামতে বলেছিল খাওয়ার জন্য, কেকের প্যাকেট কেনা হয়েছিল, আমি কিচ্ছু মুখে দিইনি। আমার ভালো লাগছিল না, গরমে পাগল পাগল লাগছিল। যদি অসুবিধা হয় তার জন্য আমি আর কিছু মুখে দিইনি। এই এখন আমি ভাত বসাবো, খাবো, পরে আসছি আবার। এই মাত্র ভাতটা গড় দিলাম, জাস্ট এই মাত্র গড় দিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলু সিদ্ধ এখানটায় রেখে দিয়েছি, পরে মাখবো। আর এই যে ডাল সম্বার দিয়ে দিয়েছি, লবণ হলুদ চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে এই যে গরম চা দিয়ে দেবো, ঠিক আছে? কী হয়েছে? তো বন্ধুরা, 7টা বাজে, আর আমি কোনো রকমে দুটো খেয়ে আসলাম। শরীর খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আর কর্তামশাই গেল বাজারে, সবজি বাজারটা করে রাখবে, তার জন্য বারবার বললাম খেয়ে যাও। বলছে মনে আমি খেয়ে গেলে বাজার করতে পারবো না, আমি বাজার করে এসে খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো, ঠিক আছে? তো আমি বললাম আর কি বলি, ওইটা ওকে করতেই হবে। তার জন্য বললাম আচ্ছা ঠিক আছে যাও তাহলে। তো আজকের এই ভিডিওটা না, মানে দীঘা সংক্রান্ত, দীঘা যাওয়া আসা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঘুরতে যাওয়া যেমন মজা, ঘুরতে থেকে আসার পরে এরকম সাজা, আর বিশেষ করে এরকম গরমে কষ্ট তো হবেই একটু। এসি বাসে চড়তে পারি না, চেয়ার কারে শুয়ে যাওয়া বাস ছাড়া এসি বাসে এমনি বসে যেতে পারি না, এটা আমার কষ্টের মেন কারণ। নতুবা এত কষ্ট কখনোই হতো না। একদম ভরা দুপুরের রোদটা লেগেছে, আর কোথায় যাবার, শরীর একেবারে কাহিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি একটু সুস্থ হয়ে। চলো তাহলে। আচ্ছা, জবের থেকে আমি দীঘায় গেছি, তবে থেকে কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে আমি যেই হোটেলে বা রিসর্টে উঠেছি সেই নাম ধাম সমস্ত কিছু তোমরা জানতে চেয়েছো। তা দেখলাম যে আজকের যে দীঘা রিলেটেড ভিডিও শেষ হলো, তার সাথেই আমি এই ইনফরমেশনগুলো অ্যাড করে দিই, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে বলি, তোমরা আমাদের দীঘার যে ভিডিওগুলো, ব্লগগুলো, সেগুলো ভীষণ এনজয় করেছো। আর সাথে
তোমাদের খুব ভালো লেগেছে আর কি, ঠিক আছে। একটা কথা নিয়ে মানে কি বলবো, আমার নিজেরই হাসি পাচ্ছে। আমি চুল কেন ভিজাইনি, আমি এক্সটেনশন ব্যবহার করি, সর্বসমক্ষে আমি ব্যবহার করি। এটা নিয়ে কোনো রকম কোনো অ্যাকচুয়ালি আমাকে ভগবান যা দিয়েছে, যেভাবে আমাকে পাঠিয়েছে, আমি তাতে করে কোনো দিনও অ্যাশেমড ফিল করিনি, লজ্জাবোধ করিনি, ঠিক আছে। কিন্তু তারপরেও আমরা তো এখন যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে অনেক কিছুই করি, যেমন কিনা নখ থাকার পরেও আমরা নেইল এক্সটেনশন করি একটুখানি যাতে সুন্দর লাগে দেখতে, তাই তো। তো এই সুন্দর লাগার জন্যই, তার মানে কি এটা যে আমার যে রিয়েল নখ আছে সেটা সুন্দর নয়? অবশ্যই সুন্দর, দেখো অবশ্যই সুন্দর নখ, কিন্তু তারপরেও আর একটুখানি দেখি না কেমন লাগে। ঠিক তেমনি চাইলেই হয় না, কিন্তু সামর্থ্য লাগে, তাই তো। তো এইবার আমারও সেই সামর্থ্য হয়েছে, আর আমার প্রয়োজনও, এটা পুরো পরিষ্কার কথা। এবার আবার যারা নায়িকা ঠাইকা আছে বা নায়ক আছে, তারাও কিন্তু প্রয়োজনে ক্যারেক্টার ওয়াইজ তারা হেয়ার স্টাইলটা করে। তো এবার আমার ক্ষেত্রে বিষয়টা আলাদা, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্লাস তোমরা এত ভালোবাসো যে আমাকে বলতেই হবে, আমার যে কোনো জিনিস নিয়ে বলতে হবে, সেখানটায় আমার হেয়ার এক্সটেনশন কেন বাদ যাবে? তো এরকম কোনো কারণ না যে আমি মাথায় হেয়ার এক্সটেনশন ইউজ করেছিলাম বলে আমি মাথা ভিজাইনি, এরকমটা একদমই না। কারণ না আমি মনের দিক থেকে এত দুর্বল, না আমি যেসব জিনিস ব্যবহার করব সেই সব জিনিস এত দুর্বল। ওটা পরে রীতিমতন আমি সব কিছুই করতে পারতাম, চুল ভেজাতেও পারতাম, ডুবাতেও পারতাম। কেন আমি ভিজাইনি সেটা তোমাদেরকে বলি। তোমরা ভালো মতন জানো, দীঘা যাওয়ার দুদিন আগের ভিডিওগুলো তোমরা দেখবে, আমার হয়তো দেখেছো, হয়তো মনেও আছে যে আমার জ্বর এসছিল, শরীর ভালো ছিল না, জ্বরের ওষুধ খেয়েছি, 4টে জ্বরের ওষুধ খেয়েছি। এবার তার জন্য হচ্ছে আমি নিয়ে যাইনি, কি যেন বলে, হেয়ার ড্রায়ার নিয়ে যাইনি, বুঝতে পেরেছো? হেয়ার ড্রায়ার নিয়ে যাইনি। আমার মাথায় গুনে গুনে 2 কটা চুল, কিন্তু তারপরেও আমি শ্যাম্পু করে কখনো এমনি মাথায় থাকতে পারি না। গরমকালে যদিও বা থাকতে পারি, নর্মাল কথা বলছি, যখন আমি অসুস্থ নই, নর্মাল শরীরের কথা বলছি, তখন আমি গরমকালটায় আমার অসুবিধা হয় না, ঠিক আছে। কিন্তু যদি শীতকাল হয়, আমি মাথায় ড্রায়ার দিই, চুল শুকিয়ে নিতে হয়, নতবা আমার প্রবলেম হয়, ঠান্ডা লেগে যায়। এইবার ভাবো, ওর জন্যই মনে হয় ভগবান আমাকে বেশি চুল দেয়নি। এই একটা কারণের জন্য আমি চুল ভেজাইনি। আর ভাবো এটা নিয়ে কত কাণ্ড হচ্ছে। তো যাই হোক, এই সমস্ত ফালতু জিনিসে আমি এখন আমার হাসিই পায়, আমার এসব কোনো কিছু মালুম হয় না। তো রিয়েল হিউম্যান হেয়ারের এক্সটেনশানের যে কত দাম, সেটা যারা ব্যবহার করে, যাদের প্রয়োজন বা যাদের শখ ব্যবহার করে, তারা জানে। তো সেগুলো এলিতেলি জিনিস হয় না, হ্যাঁ, যে সেগুলো ডুবালে চলে যাবে, শাওয়ারের নিচে দাঁড়ালে চলে যাবে, উড়ে চলে যাবে, ভেসে চলে যাবে, এরকমটা মোটেও না। আমি জাস্ট হেয়ার ড্রায়ার নিয়ে যাইনি, ওটা শুকাতে অনেক সময় লাগবে, প্লাস আমার মাথায় থাকলে পরে আমার প্রবলেম হবে। তো সেই কারণের জন্য টোটাল আমি চুল ভেজানোর কথা ভাবিনি, বাট তাও ভিজে গেছিলো, হেয়ার এক্সটেনশনও ভিজে গেছিলো, আমার নিজের চুল ভেতরে ছিল, তারপরেও সেটা ভিজে গেছিলো, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এইবার বলি যে কোন রিসর্টে ছিলাম। রিসর্টের নাম ছিল বা হোটেলের নাম ছিল রয়্যাল বেদান্ত বা রয়্যাল বেদান্ত, ঠিক আছে। এই হোটেলের নাম আগে ছিল কৃষ্ণকালী। এখন এই প্রপার্টিটা হ্যান্ডওভার নিয়েছে কে? এই রাজনন্দিনীর যে ওনার গৌর ঘোষ, উনি, ঠিক আছে, উনি জিনিসটা প্রপার্টিটা নিয়েছে। আচ্ছা, তো সেই সোর্সেই যাওয়া, যেহেতু রাজনন্দিনী আমাদের হাবড়ার, তার জন্য যাওয়া। আর এছাড়াও রিভিউ দেখে গেছিলাম, প্রচুর লোক, মানে কি বলবো, রুম আধা ঘন্টা আগে ছেড়ে দিতে হচ্ছে, এমনিতেও এটা রুলের মধ্যে পড়ে, আধা ঘন্টা আগে ছেড়ে দিচ্ছে। আর দেখছি রিসেপশানে পুরো সোফা ভর্তি হয়ে রয়েছে, তোমাদেরকে দেখিয়েছি রিসেপশন এরিয়াটা কতটা বড়, সেখানে কত বসার জায়গা রয়েছে। নর্মালি রিসেপশন এরিয়া খুব কম এরকম বড় হয় এই ধরনের জায়গাতে, দীঘা টিঘা। এছাড়াও অনেক বেশি হাইফাই হতে পারে, সেসব কথা বলছি না আমি যতগুলো দেখেছি তার মধ্যে সবচেয়ে বড় রিসেপশন এরিয়া আমি এই রয়্যাল বেদান্ত দেখেছি। আর হচ্ছে মায়াপুরে গদা ভবনের দেখেছি, গদা ভবনেও বিরাট বড় রিসেপশন। আচ্ছা, তো এবার বলি, আমার রুমের নাম্বার ছিল হচ্ছে 202, সেকেন্ড ফ্লোরে ছিল। আর রুমের কথা যদি বলি, আমার যতদূর মনে হয়েছে, স্কোয়ার ফিট আমি যেমন আমি আন্দাজ করে বলতে পারবো না, তবে হ্যাঁ, তোমরা দেখেছো রুমে ঢুকেই এক পাশে ছিল বাথরুম, আরেক পাশে ছিল কিন্তু
হচ্ছে ড্রেসিং টেবিল, তার পাশে ছিল হচ্ছে একটা ওয়ার্ড্রপ, তারপরে ওয়ার্ড্রপের পাশেই ছিল একটা টেবিল, খাওয়ার টেবিল, তারপরেই ছিল একটা সোফা, তারপরে ছিল একটা বেড, কিং সাইজ বেডের এই পাশে ওই পাশে দুই পাশেই ওই খাটের পাশে যে টুলগুলো থাকে না সেই টুল মতন ছিল, তারপরে ব্যালকনি ছিল, আর হচ্ছে ব্যালকনিতে আমি ফটো তুলেছি, আমি রিলস বানিয়েছি, তোমরা দেখেছো কীরকম স্পেস ছিল মোটামুটি। ও টিভি ছিল, তারপরে হচ্ছে টিভির সামনে যে ডেস্ক থাকে সেখানটায় টি বানানোর সামগ্রী, চা বানানোর সামগ্রী সমস্ত কিছু ছিল। তো এই অ্যামিনিটিসগুলো ছিল। আর যদি বলি আমার কেমন লেগেছে পার্সোনালি, আর বাথরুম পরিষ্কার অবশ্যই আমার কাছে মোটামুটি লেগেছে, ঠিক আছে। খুব হাইফাই সেরকম বলবো না, আমরা যেই রুমে ছিলাম আমি সেই রুমের কথা বলছি, খুব হাইফাই এরকমটা বলবো না, চলে না এরকমটাও বলবো না, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর অনেক মানুষ যাচ্ছে, হাই ক্লাস মানুষেরাও যাচ্ছে ওখানে, তো মোটামুটি আমার কাছে ঠিক লেগেছে। আমি না পারি কোনো সময় অত্যধিক বাড়িয়ে বলতে, না পারি কোনো সময় যেটা আছে তার থেকে নিচে বলতে, ওটা আমার ধর্মের মধ্যে নেই, ঠিক আছে। আর পরিষেবার কথা যদি বলি, খাবারের দিক থেকে পরিষেবার কথা যদি বলি, সকালে যে ব্রেকফাস্ট আমরা খেয়েছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলো বা এমনি আমরা যেদিন গেছিলাম সেদিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গিয়েছিল, তো আমার কাছে ব্রেকফাস্টটা দারুণ লেগেছে, দারুণ ভালো লেগেছে, ঠিক আছে, কোনো কথা হবে না ব্রেকফাস্ট নিয়ে। লাঞ্চ করেছিলাম, এবার লাঞ্চটা আমার এরকম লেগেছে, ঠিক আছে, লাঞ্চটা এরকম লেগেছে। আচ্ছা, এই তো গেল, একদিন লাঞ্চ করেছি আর 3 দিন ব্রেকফাস্ট করেছি, তো ব্রেকফাস্টটা আমার দারুণ লেগেছে, বিশেষ করে ওই যে পায়েসটা এত ভালো লেগেছে আমার, কি বলবো তোমাদের। আর ডিম সেদ্ধ, সেটার তো আর কোনো কিছু বর্ণনা হয় না। চানা মশলা যেটা বানিয়েছিল ছোলার তরকারি, সেটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। লুচি একই রকম হয়। আচ্ছা, এই তো গেল। আর এবার ভাড়ার কথা বলি, রুমের ভাড়ার কথা যদি জিজ্ঞেস করো, এইটা বলবো মানে সিজন ওয়াইজ ওঠানামা করে, সেটা তোমাদের সবার জানা, বাট আমরা গেছিলাম টপ সিজনে, মানে টপ সময়ে, পিক আপ সময়ে গেছিলাম। ওই আমরা যেই রুমে ছিলাম সেই রুমটার ভাড়া ছিল হচ্ছে তোমার 2200 টাকা করে, কোনো রকম কোনো ব্রেকফাস্ট কোনো কিছু ইনক্লুড ছিল না, শুধুমাত্র রুমের ভাড়াই ছিল 2200 টাকা, ঠিক আছে। আর 1 বছর আগে আমি যে গেছিলাম, মানে নিউ দীঘাতে ছিলাম, আমার সাথে আরেকটা মেয়ে গেছিলো, সেটা তোমরা জানো। তো সেই হোটেলটার ভাড়া, সেই হোটেলেই আমরা থাকবো বলে ঠিক করেছিলাম, তো অনলাইনে বুকিং করার কথা ভেবেছিলাম। 4000 টাকা পার নাইট, 4000 টাকা, ঠিক আছে, হতেই হবে, কারণ হোটেল থেকে বেরিয়েই সমুদ্র, কোনো রকম কোনো হাঁটাহাঁটির সিন নেই, ঠিক আছে। তো যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম সেই সময়, তখন 1700 টাকা ভাড়া ছিল। কোথায় 1700, কোথায় 4000, মানে ডবলেরও বেশি হওয়ারই কথা। তোমরা দেখেছো ক্রাউড, দেখেছো, তাও কোন সময় ক্রাউড দেখেছো? সোমবার মঙ্গলবারের ক্রাউড। এবার ভাবো শুক্র শনি রবিবার কীরকম ক্রাউড হবে ওখানে। তো সেই অনুযায়ী ভাড়া তো চলবেই এখন পিক আপ সিজনে। এখন আমরা যদি শীতের সময় যাই দীঘা, তখন অনেকটা কম থাকবে, বা পরীক্ষার সিজনে যাই, পরীক্ষা চলছে স্কুলে, সেই সময় কম দাম পাবো। তো রুমের দাম ভ্যারি করে সিজন ওয়াইজ। আমরা যে সময় গেছি দামটা তোমাদের বলে দিলাম। এইবার বলবো সমুদ্র থেকে ওয়াকিং ডিস্টেন্স। সমুদ্র থেকে কিন্তু রয়্যাল বেদান্ত অনেকটাই দূরে, ঠিক আছে, অনেস্ট রিভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সমুদ্র থেকে রয়্যাল বেদান্তের দূরত্ব একটু দূর, মানে এই ওয়েদারটা যদি তোমার শীত হতো তাহলে হয়তো রুম থেকে আমরা হেঁটেই সমুদ্র পর্যন্ত যেতাম, কিন্তু এই ভরা গরমে আমি একটা বারের জন্য রিস্ক নেইনি হোটেল থেকে সমুদ্র পর্যন্ত হেঁটে যাব। ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট, কমটা দূর নয় কিন্তু, ঠিক আছে, 2 মিনিট দূর সমুদ্র থেকে হেঁটে দূরত্ব, ওটা হচ্ছে বেস্ট, ওটা বেস্ট, কি শীতকাল কি এনি ওয়েদার, এনি সিজন। তো হোটেল থেকে দূরত্বটা কিন্তু অনেক বেশি, তারপরেও ক্রাউড কেন? কারণ সিজনটা আপ। আর তার সাথে বিজনেস করার দিক থেকে যে ওনার হোটেলের, মারাত্মক তার আইডিয়া, কারণ সে একাধারে অনেক কিছু সামলায়, সেই কারণের জন্যই তার আইডিয়া ভীষণ। সেই কারণে এই বুফেট সিস্টেম, আমি বলবো বুফেট সিস্টেম শুধুমাত্র এই রয়্যাল বেদান্ততে আছে একদমই না, প্রচুর রেস্টুরেন্টে আছে। এখন এই সমস্ত চালু হয়ে যাচ্ছে। সুইমিং পুল, এখন ম্যাক্সিমাম হোটেলে তোমরা সুইমিং পুল পাবে, কারণ ওটা একটা আলাদাই আনন্দের জায়গা। সমুদ্রে একরকম আনন্দ, সমুদ্র থেকে ফিরে সুইমিং পুলে চুবানো আরেক রকম আনন্দ, ঠিক আছে।
তো সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স কিন্তু রয়্যাল বেদান্ততে ভালো ছিল। রয়্যাল বেদান্ততে আমার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল। তো তোমরা চেয়েছিলে জানতে, সবটাই আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। স্টাফদের ব্যবহার খুব ভালো, রিসেপশনে ব্যবহার খুব ভালো, তারপরে হচ্ছে তোমার খাওয়ার দাওয়ার পরিষেবা ভালো, তোমাদেরকে আগে থেকে বলে দিতে হবে যে কি কি তোমরা খাবে না খাবে। আর টোটাল গ্রাউন্ডটা কিন্তু এসি, রিসেপশন এরিয়া বলো, খাওয়ার এরিয়া বলো, রুম, ওই জায়গাগুলো কিন্তু এসি বসানো আছে। আর এসিটা কীরকম তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, সেন্ট্রাল এসি। হ্যাঁ, ঠিক আছে। তো চলো, এই ভিডিওটা, এই দীঘা পারপাস ভিডিওটা একদম দি এন্ড করলাম, আর টু বি কন্টিনিউড হবে না। আর একটা কথা বলি, প্রথম দিন টু বি কন্টিনিউডের জায়গায় কানেক্টেড লেখা উঠেছিল, হয়ে গিয়েছিল। সেই বিষয়টা বলতে গিয়ে তুমি না শিক্ষিত, তুমি না বিএড পাস, আমি শুধু ভাবি একটা স্পেলিং জাস্ট বাই মিস্টেক, আর সেটা আমারই মিস্টেক বশত হয়েছে, সেটা নিয়ে মানুষ ডিগ্রি পর্যন্ত চলে যায়। আমি শুধু তাই ভাবি, না গো আমি করিনি, আমি মিথ্যে কথা বলেছি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা দেখবে ফোনে অনেক সময় আমরা একটা কিছু টাইপ করতে যাই, হয়ে যায় আরেকটা কিছু, সেটা আমাদের বেখেয়াল বশত আমরা দেখিও না। তো যদি ওটা টাইটেলে বা থাম্বনেলে থাকতো আমি সঙ্গে সঙ্গে ঠিক করে দিতাম, কিন্তু যেহেতু ওটা ভিডিওর মধ্যে ছিল তার জন্য আবার আমাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে, দরকার নেই। যাদের বোঝার তারা এমনি বুঝবে, যাদের না বোঝার তারা এমনিও বুঝবে না, অমনিও বুঝবে না। তার থেকে ভালো একটা ভিডিওতে আমি এই কথাটা বলে দেবো, না গো আমি একদমই শিক্ষিত নই, আমি একদম শিক্ষিত নই, আমি একদম গণ্ড মূর্খ, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, ঠিক আছে। আচ্ছা, আর ভিডিওর মাঝখানে কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক আমার দিতে ইচ্ছা করেনি, মানে ব্লগ ভিডিওর মাঝখানে, তার জন্য আমি কিছু বলিও নি, আর বলার প্রয়োজনও নেই আমার, তাই না। তারা কি বলবে না বলবে সেই অনুযায়ী কি আমার শিক্ষা ছোট বা বড় হয়ে যাবে? তার না তো। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এর পর দিন থেকে তোমরা, আজকে আমি এই পার্টটুকু অ্যাড করছি হচ্ছে শনিবার, জামাই ষষ্ঠীর দিনের। তো এই পার্ট মানে নেক্সট দিন থেকে আবার একদম কারেন্ট ভিডিও তোমরা পাওয়া শুরু করবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।